তোমাদেরকে আবারো স্বাগত জানাচ্ছি আমাদের ক্লাসে। আজকের ক্লাসে আমরা পরিবেশ রসায়নের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গেরোসাকের সূত্র। তো গেরোসাকের সূত্রটা আমরা আজকে আলোচনা করব। এই সূত্রের গ্রাফ নিয়ে কথা বলবো, এই সূত্রের হচ্ছে ম্যাথমেটিক্স প্রবলেম সমাধান করব। তাহলে চলো আমাদের ক্লাসটা শুরু করা যাক। সূত্রটা হচ্ছে স্থির আয়তনে নির্দিষ্ট ভরে কোন গ্যাসের চাপ 0 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি অথবা হ্রাসের জন্য গ্যাসের চাপ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি অথবা হ্রাস পাবে। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে গেরোসাকের সূত্র। কিন্তু এখন কথা হচ্ছে যে আসলে সূত্রটা পড়ে সূত্রটা ভালো কিন্তু বোঝা যায় না। তোমরা ক্লাসটা লক্ষ্য করো, তাহলে পুরো সূত্রটা খুব ভালোভাবে বুঝতে পারবে। আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম চার্লসের সূত্র। তো অ্যাকচুয়ালি তুমি যদি চার্লসের সূত্রটা বোঝো, চার্লসের সূত্রের সাথে গেরোসাকের সূত্রটা অনেকটাই মিল আছে। একটু লক্ষ্য করো, আমরা যদি চার্লসের সূত্রটা বলি, দেখো চার্লসের সূত্র থেকে কিন্তু আমরা দেখছিলাম যে আয়তন V সমান V0 প্লাস একটু খেয়াল করো, আমরা V V0 প্লাস V0T ভাগ 273। অর্থাৎ এখান থেকে দেখো আমরা খেয়াল করে পেয়েছিলাম V0 1 প্লাস T ভাগ 273। তাহলে লক্ষ্য করো, এটাই কিন্তু আমাদের ছিল চার্লসের সূত্র। তো চার্লসের সূত্রটা বুঝলে গেরোসাকের সূত্রটাও বোঝা যায়। তো একই রকম দেখো, আমি যখন এখানে দেখো চার্লসের সূত্রে কিন্তু আমাদের স্থির ছিল হচ্ছে চাপ, কিন্তু গেরোসাকের সূত্রে স্থির থাকবে হচ্ছে স্থির আয়তন। অর্থাৎ এখানে V স্থির থাকবে, অ্যাকচুয়ালি V আয়তন এবং মোল সংখ্যা n, এই দুইটা জিনিস স্থির থাকে। অর্থাৎ গেরোসাকের সূত্রে কিন্তু স্থির থাকবে আয়তন এবং মোল সংখ্যা, এটা আমরা মনে রাখবো। এখন কথা হচ্ছে যে দেখো, আমরা যদি এখন এই সূত্রটাই যদি চাপের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, কিভাবে দেখো, চাপের ক্ষেত্রে আমরা বলতে পারি যে দেখো এখানে আমাদের হবে P, আর P P0, তারপরে 1 প্লাস এখানে T ভাগ 273। তো অ্যাকচুয়ালি দেখো আমরা এখানে V এর জায়গায় লিখছি P আর V0 এর জায়গায় লিখছি P0। তো অ্যাকচুয়ালি এইটাই কিন্তু গেরোসাকের সূত্র। তো এই জিনিসটা এখন আমরা ডিটেইলস একটু বোঝার চেষ্টা করব। তাহলে চলো লক্ষ্য করি। তাহলে লক্ষ্য করো স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ 0 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি অথবা হ্রাসের জন্য গ্যাসের চাপ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি অথবা হ্রাস পাবে। এ কথার মানে হচ্ছে তুমি যদি কোন একটা গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করো, তাহলে কিন্তু চাপ বেড়ে যায়। তাপমাত্রা বৃদ্ধি করলে কিন্তু চাপের পরিমাণ বৃদ্ধি পায়। এখন তোমার কাছে প্রশ্ন হতে পারে, গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি পেলে চাপ বৃদ্ধি পায় কেন? এটার মেন কারণটা হচ্ছে যে আমরা ধরো এইটা হচ্ছে আমাদের একটা গ্যাস পাত্র, এই পাত্রের ভেতরে আমরা ধরে নিলাম আমাদের অক্সিজেন গ্যাস আছে। এখন তুমি এই অক্সিজেন গ্যাসকে ধরো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা পিস্টন দিয়ে আটকে রাখছো। ঠিক অপর একটা পাত্রে তুমি ধরো এখানে কথা হচ্ছে যে আয়তন কিন্তু স্থির রাখতে হবে। এখন কথা হচ্ছে যে অপর একটা পাত্রেও ধরো অক্সিজেন গ্যাসই আছে। এখন এই পাত্রে ধরো আমাদের যে অক্সিজেন গ্যাস আছে তার মোল সংখ্যা n, এই পাত্রে যে অক্সিজেন গ্যাস আছে তার মোল সংখ্যা হচ্ছে n। এখন এই গ্যাসটাকে আমরা একটা পিস্টন দ্বারা ধরো আটকে রাখছি। এখন কথা হচ্ছে যে দেখো এই গ্যাসের পাত্রে গ্যাস যে আয়তন দখল করছে সেটা আমরা ধরে নিলাম V আয়তন, এটাও যে আয়তন দখল করছে V আয়তন। এখন কথা হচ্ছে তুমি এখানে যদি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসটা রাখো, তুমি ধরো এখানে রাখছো 50 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এই পাত্রে গ্যাস রাখছো 50 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তুমি লক্ষ্য করবে যে এই গ্যাসের অণুগুলা এই পিস্টনের উপর চাপ একটু বেশি দেবে। এটার কারণ কি? কারণ তাপমাত্রা বৃদ্ধি পেলে গ্যাসের চাপ বেড়ে যায়। কারণ গ্যাসের তাপমাত্রা বৃদ্ধির ফলে গ্যাসের অণুগুলোর মধ্যে কাইনেটিক এনার্জি অর্থাৎ গতিশক্তিটা বৃদ্ধি পায়। গতিশক্তি বৃদ্ধি পাওয়ার ফলে গ্যাসের অণুগুলা ছোটাছুটি শুরু করে, ফলে ছোটাছুটির ফলে তারা পাত্রের দেওয়ালে কিন্তু ধাক্কা দেবে।
আর গ্যাসের চাপ বলতে আমরা কিন্তু এটাই বুঝি যে সেটা পাত্রের দেওয়ালে কতটুকু ধাক্কা দেবে। তাহলে এই গ্যাসের অণুগুলা কিন্তু এই পিস্টনটার উপর বেশি চাপ দেবে, কারণ এখানে তাপমাত্রা কিন্তু বেশি, কিন্তু এখানে দেখো তাপমাত্রা কিন্তু কম, তাহলে এই গ্যাসের অণুগুলা এই পিস্টনের উপর কিন্তু চাপ একটু কম দেবে। কিন্তু কথা হচ্ছে দেখো এই শর্তটা তখনই ফিল আপ করবে যখন তুমি দুইটা পাত্রেই মোল সংখ্যা সমান রাখবে এবং আয়তন সেম রাখবে। যদি স্থির আয়তন রাখো, আয়তনের যদি পরিবর্তন ঘটিয়ে দাও তাহলে কিন্তু গেলুসাকের সূত্র কিন্তু কাজ করবে না। এখন আমরা এই সূত্রটা একটু বোঝার চেষ্টা করব, তাহলে লক্ষ্য করো। তো অ্যাকচুয়ালি দেখো এই সূত্রে কিন্তু প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি অথবা হ্রাসের জন্য, অ্যাকচুয়ালি আমরা বৃদ্ধি বিষয়টা নিয়ে আলোচনা করব, হ্রাস বিষয়টা নিয়ে আলোচনা করব না। তার মানে তুমি যদি কোনো একটা গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াও তাহলে তার চাপ কিন্তু বাড়বে, তার চাপ কিন্তু বৃদ্ধি পাবে 0 ডিগ্রি সেলসিয়াসে যে চাপ ধরবা তার 1/273 অংশ। তাহলে একটু লক্ষ্য করো, 0 ডিগ্রি সেলসিয়াস আমি ধরে নিলাম 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আদি চাপ অর্থাৎ প্রাথমিক অবস্থায় চাপ ছিল P0। এখন আমি যদি তাপমাত্রা বাড়াই, ধরো 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলাম, তাহলে কিন্তু গ্যাসের চাপ বৃদ্ধি পাবে P0, গ্যাসের চাপ বৃদ্ধি পাবে P0 এর মানে কিন্তু গুণ, তাহলে আমরা এখানে বলতে পারি P0 এর 1/273 অংশ। তাহলে এইটুকু কিন্তু চাপ বেড়ে যাবে। তাহলে আমি যদি 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াই তাহলে কিন্তু গ্যাসের চাপ বাড়বে P0 গুণ এখানে কিন্তু হবে 2 পুর 1/273 অংশ। ঠিক অনুরূপভাবে আমি 3 ডিগ্রি 4 ডিগ্রি 5 ডিগ্রি গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করলে চাপ কিন্তু একইভাবে বৃদ্ধি পেতে থাকবে। এখন আমি ধরে নিলাম যে গ্যাসের চাপ গ্যাসের তাপমাত্রা T ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলাম। তাহলে দেখো আমি যখন T ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করব তখন গ্যাসের চাপ বৃদ্ধি পাবে P0 গুণ এখানে কিন্তু আমরা লিখব T গুণ 273। তাহলে লক্ষ্য করো আমি যখন T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করব তখন গ্যাসের চাপ বৃদ্ধি পাবে P0 গুণ T, আর এখানে 1/273 এই অংশ কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে এখান থেকে আমি ক্যালকুলেশন করলে পাবো দেখো P0 T ভাগ 273। এখন দেখো এই জিনিসটার মানে কি? এই জিনিসটার মানে হচ্ছে যে তোমার গ্যাসের চাপ বৃদ্ধি পাবে কিন্তু এতটুকু, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন এই T মানে এটা 5 হতে পারে, 2 হতে পারে, 1 হতে পারে, এটা কিন্তু যে কোনো তাপমাত্রা হতে পারে। তাহলে এতটুকু কিন্তু বৃদ্ধি পাবে। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি যে গ্যাসের চাপ এতটুকু বৃদ্ধি পেল আর প্রাথমিক অবস্থায় ছিল কিন্তু P0, তাহলে এখন T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির ফলে গ্যাসের মোট চাপ যদি P হয় তাহলে আমরা কি লিখতে পারি একটু লক্ষ্য করো। লক্ষ্য করো গ্যাসের মোট চাপ P হলে আমরা লিখতে পারি দেখো P সমান প্রাথমিক অবস্থায় ছিল কিন্তু P0 আর আমার T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের চাপ বৃদ্ধি পেয়েছে P0 T ভাগ 273। তাহলে এখানে আমরা লিখে ফেলব P0 T ভাগ 273। এখন একটু লক্ষ্য করো এখান থেকে যদি আমরা P0 টা কমন নিই তাহলে এখানে 1 প্লাস T ভাগ 273 এই অংশটা পাবো। তাহলে লক্ষ্য করো এখান থেকে আমরা বলতে পারি যে দেখো P0 এই 273 কে যদি আমরা লসাগু করি দেখো 273 প্লাস T। এখন দেখো এই 273 আমরা কিন্তু জানি যে 273 এর সাথে এই টিটা হচ্ছে সেলসিয়াস স্কেলে, আর 273 এর সাথে যদি আমরা টি যোগ করি অর্থাৎ সেলসিয়াস স্কেলে তাপমাত্রা যদি যোগ করি তাহলে কিন্তু কেলভিন স্কেল পাই, যেটাকে পরম তাপমাত্রা বলা হয় এবং এটাকে বড় হাতের টি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে আমরা বলে দিতে পারি দেখো P0, তাহলে এইটুকু সমান কিন্তু বড় হাতের টি, তাহলে এখানে আমরা লিখব T ভাগ 273। এখন একটু খেয়াল করো এখান থেকে যদি আমরা লিখি দেখো T গুণ P0 ভাগ 273। এখন কথা হচ্ছে এই P0 টা কিন্তু গ্যাসের আদি চাপ, তাহলে প্রাথমিক অবস্থায় গ্যাসের আদি চাপটাকে কিন্তু আমরা ধ্রুবক বিবেচনা করে নিতে পারি, আর 273 একটা সংখ্যাগত ধ্রুবক মান। তাহলে এই P0 ভাগ 273 কে যদি আমরা ধ্রুবক কল্পনা করি তাহলে এখান থেকে আমরা খুব সহজেই লিখতে পারি বা P সমানুপাতিক T। এখান থেকে কিন্তু আমরা লাস্টে পেলাম P সমানুপাতিক কিন্তু T। এই কথার মানে হচ্ছে যে স্থির আয়তনে নির্দিষ্ট ভরে কোন গ্যাসের চাপ তার পরম তাপমাত্রা অথবা কেলভিন তাপমাত্রা কিন্তু সমানুপাতিক।
তো অ্যাকচুয়ালি আমি প্রথমে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে গেলুসাকের সূত্রের কিন্তু ব্যাখ্যা। আর না যে ইকুয়েশনটা পেলাম সেই ইকুয়েশনটাকে কিন্তু আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের গেলুসাকের সূত্রের একটা অনুসিদ্ধান্ত বলে দিতে পারি। দেখো P প্রপোর্শনাল T। এখন কথা হচ্ছে যে এই কথার মানে হচ্ছে চাপ বাড়ালে তাপমাত্রা বাড়বে অথবা তাপমাত্রা বৃদ্ধি করলে গ্যাসের চাপ কিন্তু বেড়ে যাবে। আর এখানে আরো লক্ষ্য করো, এখান থেকে আমরা এই সমানুপাতিক সাইনটা যদি উঠে যায়, এই সমানুপাতিক সাইনটা যদি উঠে যায় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি k আর এখানে আমরা লিখতে পারি t। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে দেখো আমরা পাবো p ভাগ t k। তো অ্যাকচুয়ালি এটাই হচ্ছে আমাদের গেলুসাকের সূত্র। তো যদিও এটা এই সূত্রটা দিয়ে আমাদের কোনো ম্যাথ করা হয় না। তো এখন কথা হচ্ছে যে আমরা যদি গ্যাসের তাপমাত্রা পরিবর্তন করি এবং সেই তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে যদি গ্যাসের চাপগুলা মেজারমেন্ট করি তাহলে সেক্ষেত্রে লক্ষ্য করা যায় যে আমার এই P আর T এর অনুপাত সর্বদাই কিন্তু ধ্রুবক থাকে। যদি এখান থেকে আমরা বলতে পারি যে P1 ভাগ T1 ইকুয়াল টু P2 ভাগ T2। অ্যাকচুয়ালি এই সূত্রটা অ্যাপ্লাই করেই আমাদের ম্যাথ প্রবলেম সলিউশন করতে হয়। সেটা হয় গেলুসাকের সূত্রটা তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা গেলুসাকের সূত্রের গ্রাফগুলো দেখব। তাহলে লক্ষ্য করো গেলুসাকের সূত্রের গ্রাফ। তো গেলুসাকের সূত্রের গ্রাফ আমরা এখানে একটা গ্রাফে আনবো আর সেই গ্রাফটা হবে আমাদের হচ্ছে P বনাম T গ্রাফ। তাহলে দেখো গেলুসাকের সূত্রে আমরা একটা গ্রাফ আঁকবো, সেটা হচ্ছে P বনাম T গ্রাফ। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের x অক্ষ, এটা হচ্ছে আমাদের y অক্ষ। এখন কথা হচ্ছে এখানে আমরা গ্রাফটা আঁকবো P বনাম T গ্রাফ। দেখো P আর T এর মধ্যে স্বাধীন চলক কে? যেটা স্বাধীন চলক সেটা কিন্তু আমাদের x অক্ষ বরাবর বসবে আর যেটা অধীন চলক সেটা আমাদের y অক্ষ বরাবর বসবে। দেখো কথা হচ্ছে যে যেহেতু এটা গ্যাসের সূত্র, আমি একটা গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করলে গ্যাসের চাপ কিন্তু পরিবর্তিত হবে, অর্থাৎ গ্যাসের চাপ কিন্তু বেড়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের গ্যাসের চাপটাকে আমরা কিন্তু এটাকে আমরা রাখবো হচ্ছে y অক্ষ বরাবর এবং তাপমাত্রা T টাকে রাখবো x অক্ষ বরাবর, কারণ T হচ্ছে স্বাধীন চলক আর P টা হচ্ছে আমাদের অধীন চলক। এখন গ্রাফটা আন্দাজ রাখবো না P আর T এর মধ্যে রিলেশন কি সেটা আমাকে খুঁজে বের করতে হবে। এখন P আর T এর মধ্যে রিলেশনটা আমরা খুব সহজেই বিল্ড আপ করতে পারি, সেটা হচ্ছে গেলুসাকের সূত্রের সাহায্যে। তাহলে দেখো গেলুসাকের সূত্রের সাহায্যে আমরা জানি P প্রপোর্শনাল T অর্থাৎ বা P সমান KT। এখন কথা হচ্ছে দেখো আমরা P টাকে y অক্ষ বরাবর লিখছি, এই কারণে P সমান আমরা লিখে নেব y, K হচ্ছে ধ্রুবক এটাকে আমরা লিখব হচ্ছে m, আর T টা হচ্ছে আমাদের x অক্ষ বরাবর, এটা সমান লিখব হচ্ছে x। তাহলে দেখো এখান থেকে আমরা পেলাম y mx, আর y mx এটা হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখার একটা গ্রাফ। তাহলে এই গ্রাফটা হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখা হবে। তাহলে দেখো গ্রাফটা একটু আমরা লক্ষ্য করি। তাহলে দেখো এখানে V1, এটা হচ্ছে V2 আর এটা হচ্ছে V3। এটাই অ্যাকচুয়ালি গ্রাফ। তো এই গ্রাফ থেকে স্যার তোমাকে কি প্রশ্ন দিবেন? এখন তোমার কাছে প্রশ্ন হতে পারে গ্রাফটা আমি মূল বিন্দু থেকে ডট ডট, এই ডট ডট দেওয়াটার কারণ হচ্ছে আমি যদি কার্ভগুলা এই মূল বিন্দু থেকে টানতাম সেক্ষেত্রে তাপমাত্রা এবং চাপ কিন্তু শূন্য হয়ে যেত, আর গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা এবং চাপ শূন্য হওয়া কিন্তু পসিবল না, এই কারণে আমি ডট ডট দিয়ে কার্ভগুলো আঁকছি। তো এখন কথা হচ্ছে স্যার তোমাকে এখান থেকে প্রশ্ন দিবে এ V1 greater than V2 greater than V3, তারপরে বলবে V3 greater than V2 greater than V1, বলবে নিচের কোনটি সঠিক। তুমি এটা খুব সহজেই বের করবা। এখান থেকে একটা লম্ব টেনে নিবে, লম্ব টেনে নিলে দেখো আমি এখান থেকে তিনটা বিন্দু পাবো। এই তিনটা বিন্দুর জন্য দেখো আমার এই লম্বটা x অক্ষের একটা নির্দিষ্ট বিন্দুতে সেট করছে, অর্থাৎ তিনটা কার্ভের জন্য একটা নির্দিষ্ট বিন্দুতে সেট করছে। যেহেতু একটা নির্দিষ্ট বিন্দুতে সেট করছে তাহলে তিনটা কার্ভের জন্য t এর মান কিন্তু সেম, এই কারণে t টাকে আমরা কাউন্ট করব না। তাহলে এখানে আমরা কাউন্ট করব p আর v এর মধ্যে। এখন কথা হচ্ছে p আর v এর মধ্যে রিলেশন বিল্ড আপ করে কিন্তু বিজ্ঞানী বয়েল। তো বয়েলের সূত্র থেকে আমরা জানি যে v ইনভার্সলি প্রপোর্শনাল 1/p, অর্থাৎ যেখানে v বড় সেখানে p কিন্তু ছোট, কারণ ব্যস্তানুপাতিক হলে একটা বড় হলে অপরটা কিন্তু ছোট হয়। তো এখন কথা হচ্ছে আমি
এইটা যদি মূল বিন্দু হয় গ্রাফের, তাহলে আমি মূল বিন্দু থেকে যদি এখন উপরে উঠি, তাহলে এটা হবে আমাদের P1, এখান থেকে এটা গেলে এটা হবে P2, আর এখান থেকে এটা আসলে এটা হবে P3। তাহলে আমি বলতে পারি যেহেতু এটা মূল বিন্দু থেকে যত উপরের দিকে ওঠা যাবে তত y এর মান কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে সবচাইতে বড় চাপ বলতে পারি এই P3, আর এই বড় চাপের জন্য আমাদের যে আয়তনটা, সেই আয়তনটা কিন্তু V3। এখন কথা হচ্ছে যে P3 কিন্তু সবচাইতে বড় চাপ, তাহলে সবচাইতে চাপ যেখানে বড় আয়তন কিন্তু সেখানে হবে ছোট। তাহলে সবচাইতে এই P3 চাপটা আছে কিন্তু V3 এর জন্য, তাহলে V3 আয়তনটা কিন্তু হবে সবচাইতে ছোট। তাহলে আমাদের সবচাইতে ছোট আয়তনটা হবে V3। তাহলে দেখো এই যে এই অপশনে আমরা দেখতে পাচ্ছি যে সবচাইতে ছোট আয়তনটা হচ্ছে V3, তাহলে এই অপশনটা সঠিক হবে। তা আমার মনে হয় গ্রাফটা তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা গেলোসাকের সূত্রের একটা ম্যাথ প্রবলেম সলিউশন করব। এটা দেখো ম্যাথটা একটু খেয়াল করো। একটি অক্সিজেন সিলিন্ডারে এত এটিএম চাপ সহ্য করতে পারে, অর্থাৎ একটা অক্সিজেন সিলিন্ডার এত এটিএম চাপ সহ্য করতে পারে। সিলিন্ডারটিকে 125 এটিএম চাপ এবং 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন দ্বারা পূর্ণ করা হলে কত তাপমাত্রায় সিলিন্ডারটি বিস্ফোরিত হবে? তাহলে এখন কথা হচ্ছে যে দেখো আমি এখান থেকে বলতে পারি যে 250 এটিএম চাপ সহ্য করতে পারে, অর্থাৎ এর চেয়ে যদি বেশি চাপ ওই সিলিন্ডারটিতে তুমি প্রদান করো তাহলে সিলিন্ডারটা কিন্তু বিস্ফোরিত হবে। তাই দেখো আমি 125 এটিএম চাপ, অর্থাৎ এই চাপটা কিন্তু আমাদের দেওয়া আছে P1 চাপ, এত চাপ এবং 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন দ্বারা পূর্ণ করা হলো, কত তাপমাত্রায় সিলিন্ডারটি বিস্ফোরিত হবে? তার মানে এখান থেকে আমাদের তাপমাত্রা T2 এর মানটা কিন্তু বের করতে হবে। তাহলে এখানে আমরা বলতে পারি যে আমাদের একটু লক্ষ্য করো, আমরা যদি 1 নাম্বার কোশ্চেনটা সলিউশন করি, তাহলে প্রথমে আমরা ধরে নিলাম চাপ P1, এই P1 হচ্ছে 125 এটিএম। তারপরে দেখো তাপমাত্রা T1 27 ডিগ্রি সেলসিয়াস, তোমরা জানো এটাকে কেলভিনে করতে হলে এর সাথে 273 আমরা যোগ করে নিব, তাহলে 300 কেলভিন। এখন এটা সহ্য করতে পারে কত চাপ? 250 এটিএম চাপ, এই কারণে এটাকে আমরা লিখব P2 সমান 250 এটিএম। এখন আমরা সিলিন্ডারের চাপ যখন 250 এটিএম হবে তখন তাপমাত্রা T2 কত? T2 আমরা জানি না, এটা আমরা বের করব। তাহলে দেখো এটা আমরা খুব সহজে গেলোসাকের সূত্রের সাহায্যে বের করতে পারি। দেখো P1 ভাগ T1 ইকুয়াল টু P2 ভাগ T2। তো দেখো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশনটা করি তাহলে আমাদের T2 সমান P2 গুণ T1 ভাগ P1। তো দেখো আমরা ক্যালকুলেশনটা করে ফেলি। P2 টা আমাদের দেওয়া আছে দেখো 250, তাই বসাই দিব 250। T1 টা আমাদের দেওয়া আছে হচ্ছে 300, তাই বসিয়ে দিব 300, আর P1 টা আমাদের দেওয়া আছে হচ্ছে 125। তাহলে দেখো এখন এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে আমরা একটু ক্যালকুলেশনটা করে ফেলি। তাহলে লক্ষ্য করো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা T2 পাবো 600 কেলভিন। এখন দেখো T2 এর তাপমাত্রা হচ্ছে 600 কেলভিন। এখন এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে যে তুমি সিলিন্ডারটির তাপমাত্রা যখন 600 কেলভিন করবা তাহলে তোমার সিলিন্ডারটা কিন্তু বিস্ফোরিত হবে। এখন কথা হচ্ছে যে যদি সেলসিয়াস স্কেলে তুমি আনসারটা রাখতে চাও তাহলে এই 600 কেলভিন থেকে 273 বিয়োগ করবা, করলে যা পাবা কত ডিগ্রি সেলসিয়াস। যদি সেলসিয়াস স্কেলে তুমি আনসারটা লিখতে চাও তাহলে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো গেলোসাকের সূত্র।